গল্প শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে নুরুন্নাহার তিথি। দ্বিতীয় পর্ব। আমরা তোরও বিয়েটা এবার দিয়ে দিতে চাইছি। তুই বিয়েটা করে ইটালি চলে যাবি। 1 বছর পর আসলে অনুষ্ঠান করাও হবে। তোর কোনো স্ট্রেস নিতে হবে না। মিস্টার রিয়াজউদ্দিন একদমে কথাগুলো বলে থামলেন। এবার মেয়ের মুখের দিকে চেয়ে পরিস্থিতির অবস্থা বুঝতে চেষ্টা করছেন। কিন্তু আরশির মুখশ্রীতে অবাক বা উত্তেজিত হওয়ার কোনো লক্ষণ না দেখে স্ত্রী ও ছেলের সাথে ইশারায় ব্যাপারটা ব্যক্ত করেন। আরশি শান্ত স্বরে বলে, আমি তো পালিয়ে যাচ্ছি না। যদি পালিয়েই যেতাম তবে এবারও আসতাম না। কারণ আমি তো জানি আমি দেশে আসব আর তোমরা বিয়ের কথা বলবে না। তা আবার হয় নাকি? এই কয়দিনে মা অন্তত 14 বার বিয়ের কথা তুলেছে। তাই হাইপার হওয়া বাদ দিয়ে দিয়েছি। তোমরা যতই বলো যে স্ট্রেস নিতে হবে না, এটা মিথ্যা। বিয়ে মানেই একটা আলাদা স্ট্রেস। 1 বছর পর যখন অনুষ্ঠান করবেই তাহলে তখনই বিয়ে দিও। যেদিন আমার মাস্টার্স ডিগ্রিটা হাতে দিবে ওই দিনের টিকিট কেটেই চলে আসব। তাও এখন লং ডিস্টেন্স রিলেশন মেনটেন করতে বলো না প্লিজ। আদিব বোনের সামনে পড়া টেবিলের চেয়ার টেনে বসে বলে, ছেলে ভালো, দেখতেও খুব হ্যান্ডসাম। তাছাড়া ছেলে তোকে পছন্দ করেছে এবং চাইছে এখন আকদটা হয়ে যাক। সেও 1 বছরে নিজেকে গুছিয়ে নিবে। তারপর আনুষ্ঠানিক বিয়ে। ভাইয়া প্লিজ। আমি যে সন্দেহবাতিক তুমি জানো না। টেনশন করতে করতে দেখবে আমি আরও শুকিয়ে গেছি। চোখের নিচে কালি সুরমার মতো ডার্ক সার্কেল পড়ে যাবে। বুঝেছ? চোখের সামনে থাকা আর হাজার হাজার মাইল দূরে থাকার মধ্যে পার্থক্য আছে। আরশির কথা শুনে ওর বাবা মা ভাই একে অপরের দিকে অসহায়ের মতো তাকাচ্ছে। আরশি এদের চোখে মুখের অসহায়ত্ব বুঝতে পেরে হতাশ স্বরে বলে, তোমরা চাচ্ছ আমি ওই ছেলেকেই বিয়ে করি? তিনজন একত্রে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আরশি ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে, তাকেই বিয়ে করব। আমি নিজে উনার সাথে কথা বলবো। তাকে বুঝাব যেন আকদ এখন না করে। আদিব বিড়বিড় করে বলে, সে বুঝলে তো? ইটালি যাওয়ার আগে যা ঘটনা ঘটিয়ে গেছ, তা শুনে বান্দার মাথা খারাপ হয়ে গেছে। আরশি শেষোক্ত কথাটা আবছা শুনে ভাইকে জিজ্ঞাসা করে, কার মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া? আদিব থতমত খেয়ে মিথ্যে হাসি দিয়ে বলে, আমার। আসলে কি করব বুঝতে পারছি না। আরশি বিভ্রান্তির দৃষ্টিতে চাইলে আদিব তড়িঘড়ি করে ফের বলে, আসলে ছেলের বাবা মা যদি না মানতে চান, মানে সেজন্য আর কি। তোকে বোঝাতে পারছি না। তুই বরং নিজেই কথা বলিস। এই বলে আদিব জলদি করে সেখান থেকে সটকে পড়ে। তারপর আরশির বাবা মাও। আরশি দরজা লক করে মাথায় হাত দিয়ে শটান হয়ে বিছানায় গায়েলে দেয়। বিকেল 5:30টার দিকে নাহিদের ঘুম ভাঙে, তাও অফিসের পিয়নের ডাকে। সে ঘুম থেকে উঠে কপাল কুঁচকে আশেপাশে পর্যবেক্ষণ করে পিয়নকে জিজ্ঞাসা করে, আমি ঘুমালাম কখন? পিয়ন জবাব দেয়, সেটা তো জানি না স্যার। আমি তো অফিস তালা লাগাতে আসছি, এসে দেখি আপনি ঘুমাইতেছেন। স্যারের কি শরীর খারাপ? না। তখনই তার বিয়ের কথা মনে পড়ে। সে চট করে দেয়াল ঘড়ির দিকে চেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পিয়ানকে শুধায়, এই ঘড়ি কি ঠিক? এখন 5:30 বাজে। পিয়ন ঘড়ির দিকে চেয়ে বলে, হ স্যার। তাই জন্যেই তো আমি তালা দিতে আইছি। নাহিদ ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, হোয়াট আর ইউ কিডিং মি? এখন 5:30 বাজে। আজ আমার বিয়ে গবেট। আর তুমি আমাকে এখন ডাকতে এসেছ? এত সময় কি করছিলে? যখন দেখেছিলে আমি ঘুমিয়েছিলাম ডাকলে না কেন? পিয়ন ভয় পেয়ে যায়। এক পা পিছিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বলে, স্যার আমি তো জানতাম না যে আজকে আপনার বিয়ে।
আপনি বিয়ে রাইখা এখানে আসছেন এটা জানলে আমি কি আপনারে আগে ডাকতাম না। নাহিদ টেবিলে জোরালো ঘুষি দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। ফোনে জলদি করে ঢাকার জন্য ফ্লাইটের টিকিট কাটে। সন্ধ্যার একটু আগেই আরিয়াকে নিয়ে আশিক ও নাহিদের বাবা মা তাদের বাড়িতে পৌঁছেছে। নাহিদ ও আশিকের কাজিনরা আরিয়ার সাথে গল্প করছে। নাহিদের বাবা মিস্টার হাসান আহমেদ খবর পেয়েছেন নাহিদ অফিস থেকে বেরিয়ে পড়েছে। নাহিদ আসার আগে আরিয়াকে আশিকের রুমে রেখে আসতে হবে। বাড়ি ফিরতে নাহিদের কম করে 9:30 বাজবে। মিসেস নেহা স্বামীর পাশে দাঁড়িয়ে বেশ ভয় পাচ্ছেন কি হতে চলেছে ভেবে। আশিক আরিয়ার পাশে এসে বসে ফিসফিস করে বলে, ভাইয়া ঢাকার জন্য বেরিয়ে পড়েছে। তুমি আজকে ভাইয়ার সামনে যাবে না কেন? মারবে নাকি? এত সাহস? আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মৃদু স্বরে কথাটা বলে। আশিক কাজিনদের দিকে জোরপূর্বক হাসি বিনিময় করে আরিয়ার হাত ধরে ব্যালকনিতে নিয়ে যায়। যা দেখে কাজিন মহলে এক প্রকার হাসির রোল পড়ে যায়। আশিক বলে, ভাইয়ার মাথা ঠিক থাকবে না। কি করতে কি করে ফেলবে জানি না। খালাম্নি তো বলতেছে আজকে কোনো হোটেলে গিয়ে থাকতে। দেখো ভাইয়ার রাগ কিন্তু অনেক খারাপ। শোনো, তোমার ভাইকে আমি মোটেও ভয় পাই না। সে যা খুশি করুক। আমাকে কিছু বলতে আসলে আমি তো মুখের উপর জবাব দেব। দেখি সে কি করতে পারে। বেশি হলে বলবে যে বাড়ি থেকে বের হয়ে যাও। তো যাব। তোমাকে নিয়েই তো যাব। না, তুমি বুঝতেছ না। ভাইয়া যদি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তাহলে তো সমস্যা নেই। আমার মায়ের নামে আমার নানু ভাই একটা ফ্ল্যাট রেখেছেন। ওটা সবসময় তালাবদ্ধই থাকে। বছরে 3 কি 4 বার পরিষ্কার করতে একটু খোলা হয়। কিন্তু আরিয়া হাতে তুড়ি বাজিয়ে বলে, তাহলে তো হলোই। তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে আমরা সেখানে গিয়ে উঠব। তবে তোমার ভাইকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তার চোখের সামনে আমি তোমার বউ হয়ে ঘুরে বেড়াব। যদিও আমি মন থেকে চাই তার মুখটাও যেন আমায় না দেখতে হয়। গতকাল রাতে আমি ভাবলাম ওই একটা লোকের জন্য আমি আমার মানসিক শান্তি কেন নষ্ট করব। তার সাথে যেচে গিয়ে আলাপ রচানোর আমার আর ইচ্ছা নেই। সে তার মতো যা খুশি করুক। সময় থাকতে যে আমি রেহাই পেয়েছি তাতেই শুকরিয়া। হুম। আচ্ছা, তোমার কি ক্ষুধা পেয়েছে? কিছু খাবে? খালাম্নি জিজ্ঞাসা করতে বলেছে। না, এখন কিছু খাবো না। আচ্ছা, তাহলে শাড়ি বদলে রেস্ট করতে পারো। আমার রুম তো আর সেরকম ভাবে সাজাবে না। নাহিদ ভাইয়ার রুমটা সাজানো। রিঙ্কি, সানি, মিয়ানরা বোধহয় ফুলের পাপড়ি ছিটিয়ে দিবে। আরিয়া মাথা নেড়ে আবার আগের জায়গায় ফিরে যায়। ঢাকা এয়ারপোর্টে নেমে নাহিদ প্রথমে বিয়ের কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা করে। সেখানে গিয়ে জানতে পারে বিয়ে হয়ে গেছে। নাহিদের মাথায় কিছু ঢুকছে না। সে যদি সবে এসে পৌঁছায় তাহলে বিয়েটা কিভাবে হলো। দ্রুত সে তার বাবাকে ফোন লাগায়। মিস্টার হাসান এতক্ষণ যাবৎ ছেলের ফোনের অপেক্ষাই করছিলেন। তিনি ফোন রিসিভ করে নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রথমেই গম্ভীর স্বরে বলেন, বাড়ি এসো তুমি। বাবা, এরা কি বলছে? বিয়ে নাকি হয়ে গেছে? বিয়ে কিভাবে হলো? আমি তো মাত্র এসে পৌঁছালাম। তাহলে বিয়ে কিভাবে হয়? মিস্টার হাসান ছেলের উত্তেজিত অবস্থা বুঝতে পারলেন। তিনি তাও শান্ত ও গম্ভীর কণ্ঠে বলেন, সব প্রশ্নের উত্তর তুমি বাড়ি আসলেই পাবে। তোমাকে সবাই কতবার ফোন করেছে সেটা দেখেছ। ফোন তো মনে হয় সাইলেন্ট করে রেখে দিয়েছ। নাহিদ চিৎকার করে নিজের মাথার চুল টেনে বলে, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথায় সবকিছু গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে? কি হয়েছে? ক্লিয়ার করে বলো। মিস্টার হাসান এবার ধমকে উঠে বলেন, বাড়ি এসো তুমি।
রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছো কেন? সবাই তোমার মতো অভদ্র না। বাড়ি এসো। এই বলে মিস্টার হাসান ফোন ডিসকানেক্ট করে দেন। নাহিদ নিজেকে শান্ত করার চেষ্টা করে অ্যাপসের মাধ্যমে উবার ডাকে। অতঃপর 10-15 মিনিট পর উবার আসলে তাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। বাড়ি ফিরে নাহিদ এত বড় শক পাবে তা সে কল্পনাও করতে পারেনি। আরিয়া আশিকের হাত ধরে বধূবেশেই সোফায় বসে আছে। নাহিদ আরিয়াকে দেখে প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা। সে এক প্রকার ছুটে এসে আরিয়ার পাশ থেকে আশিককে উঠিয়ে নিজে বসে। অতঃপর অস্থির স্বরে আরিয়ার হাত ধরে বলে, তুমি এখানে? এদিকে আমি তোমার ফোন বন্ধ পাচ্ছি। তোমার ভাইয়াও ফোন পিক করছে না। আরিয়া এক ঝাড়া দিয়ে নাহিদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে ঝাঝালো স্বরে বলে, আমার হাত ধরার আগে আপনি আমার থেকে পারমিশন নিয়েছেন? নাহিদ হতবাক হয়ে কয়েক সেকেন্ড আরিয়ার মুখের দিকে চেয়ে থেকে নিজেও উঠে দাঁড়ায়। তারপর অবাক কণ্ঠে শুধায়, তুমি এভাবে কেন বলছো? আজ আমাদের বিয়ে। সরি আমার লেট হওয়ার জন্য। একটা কাজে সিলেট গিয়েছিলাম। তারপর কিভাবে যে ঘুমিয়ে পড়েছি। খুব ভালো করেছেন যে আপনি ঘুমিয়ে পড়েছিলেন। কারণ আমি তো আপনাকে বিয়ে করতাম না। তাছাড়া অলরেডি আমার বিয়ে হয়েও গেছে। মানে? তুমি আমায় বিয়ে করতে না মানে? আর তোমার বিয়ে হয়ে গেছে মানেটা কি? নাহিদের বিস্ময় বিমূর মুখশ্রীকে আরও একটু আশ্চর্যজনক করতে আরিয়া নাহিদকে পাশ কাটিয়ে আশিকের পাশে গিয়ে দাঁড়ায়। অতঃপর আশিকের হাত ধরে মুচকি হেসে বলে, মিট উইথ মাই হাজবেন্ড মিস্টার আশিক জামান। নাহিদ হতভম্ব হয়ে যায়। আরিয়া মুখাবয়বে হাসির রেখা ফুটিয়ে রেখেই আশিকের হাত ধরে আশিকের রুমের দিকে যেতে থাকে। আশিক পিছু ফিরে নাহিদের প্রতিক্রিয়া দেখছে, সেই সাথে খানিক ভয়ও পাচ্ছে। আরিয়া আশিককে নিয়ে নিজেদের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলে নাহিদের হুঁশ ফিরে। সে উন্মাদের ন্যায় নিজের চুল টেনে সেদিকে যেতে নিলে মিস্টার হাসান আহমেদ তার হাত টেনে ধরেন। মিস্টার হাসান আহমেদ প্রশ্ন ছুড়েন, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? নাহিদের অসহনশীল জবাব, তুমি দেখতে পাচ্ছ না আমি কোথায় যাচ্ছি? মিস্টার হাসানের বুলিতে নমনীয়তা নেই। তিনি কঠোর স্বরে প্রত্যুত্তরে বলেন, দেখতে পাচ্ছি বলেই জিজ্ঞাসা করছি। ওদিকে কেন যাচ্ছ? ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝখানে ঝামেলা তৈরি করার চেষ্টাও করো না। নাহিদ চিৎকার করে রক্তবর্ণ চোখে চেয়ে বলল, কিসের স্বামী স্ত্রী? আরিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ও আমারই স্ত্রী হবে। মিস্টার হাসান তাচ্ছিল্য হেসে বলেন, তোমার কি মনে হয় আরিয়ার সাথে আশিকের বিয়ের কারণ তুমি সময় মতো এসে পৌঁছাওনি? এই কারণ। বাবার কথায় নাহিদ সন্নিগ্ধ ও প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। মিস্টার হাসান হালকা ঘাড় ঘুরিয়ে নিজের স্ত্রীর ছেলের জন্য অসহায় বনে যাওয়া মুখটা দেখে নিলেন। অতঃপর বললেন, আরিয়ার সাথে আশিকের বিয়ে হয়েছে আরও সপ্তাহ খানেক আগে। এবং সেটা আরিয়ার মর্জিতেই হয়েছে। হোয়াট? ইয়েস, এন্ড দ্য রিজন বিহাইন্ড ইট ইজ অনলি ইউ। বিকজ অফ ইউ ডিড আরিয়া গট ম্যারিড টু আশিক। নাহিদ ধপ করে সোফায় বসে পড়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে সে। মিস্টার হাসান কিতক্ষণ ছেলের দিকে চেয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সেখান থেকে চলে যান। মিসেস নেহা ছেলের পাশে এসে বসেন। ছেলের মাথায় হাত বুলিয়ে অসহায় হতাশচিত্তে বলেন, দোষটা আসলে আমার। আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আমার অতিরিক্ত আদর, যত্ন, ভালোবাসা তোমার মনে কবে যে নিজেকে নিয়ে উচ্চাভিলাষ অহংকার তৈরি হয়েছে বুঝতেই পারিনি। মা হয়ে নিজেকে নিজের কাছেই ছোট লাগছে আমার। যখন তোমার করা কাজগুলো অন্যের মুখে ঘৃণাবাক্যে শুনেছি তখন তোমার থেকে বেশি নিজেকে দোষী লাগছিল। একমাত্র ছেলে বলে কখনো তোমাকে শাসন করিনি।
এখন মনে হচ্ছে যখন ছোটবেলায় তোমার নামে স্কুল থেকে কমপ্লেন আসতো তখন যদি শাসন করতাম, তাহলে আজকে এই দিন না তোমার দেখা লাগতো আর না আমার দেখা লাগতো। এই বলে মিসেস নেহাও স্থান ত্যাগ করেন। নাহিদ একা সেখানে বসে রয়। তার মনের মধ্যে নিজেকে নিয়েই যুদ্ধ চলছে। আরিয়া শাড়ি বদলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মুখ মুছতে মুছতে বলে, আশিক, আমার এখন ভীষণ খিদে পেয়েছে। মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আশিক এতক্ষণ বিছানার কর্নারে থুতনিতে হাত ঠেকিয়ে বসেছিল। আরিয়ার কথা শুনে তাকিয়ে হালকা হেসে বলে, তোমার জন্য আগে থেকে খাবার ঢাকা দিয়ে রাখা আছে। তুমি যে ফুডি সেটা তো আমি ভালো করেই জানি, তাই আমি খাবার আগে থেকেই এনে রেখেছি। জানতাম তুমি তখন না খেলেও এমন সময়ে ক্ষুধা লাগবে যখন তুমি কাউকে বলতেও পারবে না। আরিয়া ভীষণ খুশি হয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসলে তখন খিদে বুঝতে পারিনি। এখন যখন রিল্যাক্স হয়েছি জোর খিদে পেয়েছে। ওই যে আমার স্টাডি ডেস্কে খাবার রাখা আছে। আরিয়া এক প্রকার ছুটে গিয়ে চেয়ার টেনে বসল। তাড়াতাড়ি খাবারের ঢাকনা উঠিয়ে আশিককে জিজ্ঞাসা করল, এখানে তো একজনের খাবার, তুমি খাবে না? আমি খেয়েছি, তুমি খাও এখন। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও খেয়ে ঘুমিয়ে পড়ব। আশিক কোনো জবাব দিল না। আরিয়াও খেতে শুরু করল। মধ্যরাতে আননোন নাম্বারের কলে ঘুম ভেঙে যায় আরশির। সেই সাথে বাহিরে ঝড়ো বৃষ্টি। ব্যালকনির দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাসও আসছে। আরশি ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে দেখে আননোন নাম্বার, তাই কল কেটে ব্যালকনির দরজা লাগাতে ওঠে। দরজা লাগিয়ে আবার বিছানায় আসতেই আবার একই নাম্বার থেকে কল। আরশি ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে নিজে নিজেই বলে, কি রকম বেয়াদব! দেখছে কল কেটে দেওয়া হয়েছে, তারপরও আবার কেন কল করে? এটা কোনো কল করার সময়? রাত বাজে 2:30। এখন আননোন নাম্বার থেকে কল আসে। আজব কমন সেন্স মানুষের। এই বলে আবার কল কেটে দেয়। নাম্বার ব্লকলিস্টে দিতে যাবে, তার জন্য ফোনের লক খুলতে সামান্য দেরি হয়েছে হাত ভিজা থাকার কারণে। এটুকু সময়ে আবার কল আসে একই নাম্বার থেকে। আরশি নাম্বারটার দিকে কয়েক সেকেন্ড বিরক্তি নিয়ে চেয়ে থেকে কি ভেবে শেষ মুহূর্তে রিসিভ করে চুপ করে থাকে। অপর পাশ থেকেও নীরবতা, কিন্তু ঝমঝম বৃষ্টির ধ্বনি আসছে, সাথে গিটারের থেমে থেমে মৃদু ঝংকার। আরশি প্রায় মিনিট খানেক কিছু না বলে ফোন কানে ধরে রেখেছে। এবার সে জিজ্ঞাসা করে, এই মাঝরাতে আপনি আমাকে গিটার আর বৃষ্টির শব্দ শোনাতে ফোন করেছেন? শুধুমাত্র ভাইয়ার বন্ধু বলে আপনাকে কিছু বলছি না। এবার অপর পাশ থেকে মৃদু হাসির ধ্বনি শোনা গেল। শ্রাবণ হিমানো স্বরে শুধালো, বুঝলে কিভাবে? গিটারের আপনার সবচেয়ে প্রিয় টোন হচ্ছে তুম পাসায়, এই গানের টোন। যতবার আমাকে গিটার শোনাতে ফোন করেছেন বা শুনিয়েছেন ততবার একই টোন। তার উপর বৃষ্টি। তাছাড়া রাতজাগা আপনার স্বভাব। অন্য কোনো পাগলের তো খেয়েদেয়ে কোনো কাজ নেই যে মধ্যরাতে একটা অচেনা মেয়েকে গিটার বাজিয়ে শোনাবে, তাও বৃষ্টির রাতে। শ্রাবণ মুচকি হাসে। কাউচে বসে থেকে অবিরত বর্ষণমুখর আধার অম্বরে দৃষ্টি স্থির রেখে বলে, চিনেছ তো? 4 বছরেও আমার স্বভাব, মানে তোমার ভাষায় বাজে স্বভাব যে ভুলোনি, এই তো অনেক। মানুষ 4 দিনে ভুলে যায়। আরশি বালিশ বেডের হেডবোর্ডে ঠেকিয়ে আরাম করে বসে। অতঃপর বলে, আচ্ছা, ভাইয়া কি জানে? আপনি তার বোনকে এই মধ্যরাতে বৃষ্টি আর গিটারের শব্দ শোনাতে ফোন করেন? ও জেনে কি করবে? তাই তো। ভাইয়া জানলে তো আপনার থতমা আস্ত থাকবে না। আরশি রম্যস্বরে কথাটা বলে ঠিক, কিন্তু পরক্ষণেই চিন্তা করে সেও তো কখনো তার ভাইকে বিষয়টা বলার চেষ্টা করেনি। তাহলে প্রশ্রয় কি সে দিয়েছে? আরশির হঠাৎ নিশ্চুপতায় শ্রাবণ বলতে শুরু করে,
5 বছর আগে গিটারটা কিন্তু আমি তোমার জন্যই কিনেছিলাম। যখন তোমার মুখ থেকে শুনেছিলাম তোমাদের ভার্সিটিতে প্রতি বৃহস্পতিবার তোমাদের ক্লাস শেষ হওয়ার পরও আধ ঘন্টা অপেক্ষা করো ছাদে একদল তরুণের গিটারে গান শোনার জন্য। আরশি সম্বিতে ফেরে ফিচলে হেসে বলে, তাই দেখুন, ওরা আমার জুনিয়র ছিল। সিনিয়রদের গিটার শুনতে আমরা যেতাম না। তাহলে উনারা কি না কি ভেবে বসবে। শ্রাবণ ভাবলেশহীন কণ্ঠে বলে, তোমার ছেলেদের প্রতি এই স্ট্রিক্ট পার্সোনালিটির ভরসাতে 4 বছর দূরে ছিলাম। 4 বছর তোমাকে বিরক্তও করিনি। 2 বার কল করেছিলাম, একবার রিসিভ করেছ, আরেকবার কেটে দিয়েছ। অভিমান জমেছিল কিন্তু বিশ্বাস ছিল তুমি অন্য কারো মায়ে তো জোড়াবে না। কিন্তু আরশির চোখে মুখের হাসি উবে গেল। এই লোকটা তাকে পছন্দ করে তা সে কিছুটা বুঝত। কিন্তু কিছু কারণে লোকটাকে দেখলেই রাগ লাগত। তারপর 4 বছরের দূরত্ব। বিষয়টা নিয়ে সে নিজেও ভাবেনি। ছেলেদের প্রতি স্ট্রিক্ট পার্সোনালিটি তো তার ছিলই, কিন্তু ওই একটা ছেলের বাহিরের কেয়ারিং আবরণে মুগ্ধ হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে সে আজ এই স্থানে। আরশি নিরুত্তাপ কণ্ঠে বলে, ওহ, তাহলে সব জেনে গিয়েছেন। আমার ভাগ্যে ছিল আমি এমন একটা ধাক্কা খেয়েছি। মানুষের স্ট্রিক্ট পার্সোনালিটিও কারো কারো মিথ্যা খোলসের কাছে হার মানে। সে আমাকে বলেনি সে আমায় ভালোবাসে। সে বলেছিল আমি তার খুব ভালো বন্ধু। এমনটাই ভালো বন্ধু ছিল যে 24 ঘন্টায় আমি কি করছি না করছি সবকিছুর কৈফিয়ত আমার তাকে দিতে হতো। আমি বুঝতে পারিনি যে এগুলো সে সব করছে আমার বোনের খবর জানতে। জানলে অন্তত এই মিথ্যে মায়া জোড়াতাম না। থামল আরশি। শ্রাবণও অপর পাশ নিরুত্তর। বৃষ্টির তেজও খানিক কমে আসছে। দুই পাশে আবারও শীতল নীরবতা। আরও কিছুক্ষণ সময় এভাবেই বেরিয়ে যায়। ঘড়ির কাঁটায় 3টার ঘণ্টা বাজতেই নীরবতা ভেঙে শ্রাবণ বলে, ঘুমাও বৃষ্টি। অতঃপর অপর পাশ থেকে কল কাটার শব্দে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কান থেকে ফোন নামায়। পর্দার আড়াল থেকে বৃষ্টি ভেজা জানালার কাছে কিছুক্ষণ চেয়ে থেকে বসা অবস্থাতেই চোখ বন্ধ করে রয়। সকাল 8টার পর আরিয়ার ঘুম ভাঙে। চোখ খুলেই প্রথমে আশিকের চোখে চোখ পড়ে। আশিক এক হাতে ভর দিয়ে তারই দিকে নিষ্পলক চেয়ে আছে। আরিয়া হাত নাড়িয়ে আশিকের নজর হটানোর চেষ্টাতে বলে, গুড মর্নিং। এভাবে শুয়ে আছো কেন? আশিক অনড়ভাবে মোহিত স্বরে বলে, তোমাকে দেখছিলাম। আরিয়া মুখশ্রী ঈষৎ রক্তিমাভা ফুটে ওঠে। নজর অন্যদিকে ফিরিয়ে উঠে বসে বলে, আমি হাতমুখ ধুয়ে আসি। এই বলে আরিয়া দ্রুত পলায়ন করে। আশিক হাতের ভর ছেড়ে বিছানায় 2 হাত ছাড়িয়ে শুয়ে পড়ে আপন মনে বিড়বিড় করে, সি ইজ মাই ওয়াইফ নাও। হাউ লাকি আই অ্যাম। এদিকে নাহিদ নিজের ঘরে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে এক হাঁটু ভাঁজ করে বসে আছে। হাতে তার ফোমের বল। রক্তিম চক্ষু নিয়ে সম্মুখে নিষ্পলক নিরুদ্দেশ চেয়ে আছে। সারারাত ঘুমোয়নি সে। মিসেস নেহা ছেলের জন্য নাস্তা নিয়ে দরজায় নক করে। নাহিদের তাতেও কোনো হেলদোল নেই। মিসেস নেহা বার কয়েক ডাকলেন। তাতেও সাড়া না পেয়ে খানিক ভয় পেয়ে গেলেন। তিনি এবার চিৎকার চেঁচামেচি করে মিস্টার হাসান, আশিক সবাইকে ডাকলেন। আরিয়া বাদে সবাই এসে উপস্থিত হয়। মিস্টার হাসান ও আশিকও ডাকাডাকি করে। কিছুক্ষণ পর নাহিদ নিজ থেকেই দরজা খুলে দেয়। নাহিদ বেশ শব্দ করে দরজা খোলাতে সেই শব্দ আরিয়া ডাইনিং টেবিল থেকেও শুনতে পেয়েছে। সে বলেছিলাম না, আপনারা অযথা চিন্তা করছেন। খুলল তো। আশিক তাড়াহুড়ো করে আরিয়ার কাছে গিয়ে বলে, দেখো তুমি এভাবে বলো না। খালামণির খারাপ লাগে। খালামণির একমাত্র ছেলে। জানি তোমার মনে ভাইয়ের প্রতি অনেক তিক্ততা জমে আছে। খালামণির সামনে শো করো না। তুমি তোমার মতো থাকো। আমার মতোই আছি। আশিক
এখন তোমার ভাই এসে কোন সিন ক্রিয়েট না করলেই হয়। করবে না। ভাইয়া এখানে আসবে না। তাই তো খালামণি ভাইয়ার জন্য খাবার নিয়ে ঘরে গেছে। তাহলে তোমরা কেন বসে আছো? নাস্তা করে নাও। আরিয়া চেয়ার টেনে বসে। একে একে আশিক ও মিস্টার হাসানও এসে বসেন। নাহিদ দরজায় দাঁড়িয়ে আরিয়ার কথাগুলো শুনে মায়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। মিসেস নেহা মনক্ষুণ্ণ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসে। আরিয়ার সাথে ফোন কলে কথা বলে নিশ্চিন্ত হয়ে বসল আরশি। বেশ চিন্তায় ছিল সে আরিয়াকে নিয়ে। এখন মিসেস আশালতা এখন ছোট মেয়ের সাথে কথা বলছেন। আরশি চায়ের কাপ হাতে বারান্দায় বসল। রাতে বৃষ্টির কারণে ফ্লোর ভেজা। আরশি চেয়ারে পা উঠিয়ে বসে চা খাচ্ছে। এমন সময় গেট দিয়ে শ্রাবণের বাইক ঢুকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকায়। অতঃপর চায়ের কাপ রেখে রুমে প্রবেশ করে মাকে জিজ্ঞাসা করে, এই শ্রাবণ ভাই কেন আসছে? ভাইয়া তো বাসায় নেই। মিসেস আশালতা ইশারায় বলে যেন গিয়ে দেখে। তখনই কলিং বেল বেজে ওঠে। আরশি দরজা খুলতে যায়। দরজা খুলে দরজা ধরে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া বাড়িতে নেই। আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেননি? শ্রাবণও কম যায় না। দেয়ালের সাথে পাশ হেলান দিয়ে বুকে দুই হাত আড়াআড়িভাবে গুজে জবাব দেয়, যদি বলি তোমার ভাইয়ার জন্য আসিনি তবে? আরশি থতমত খেয়ে দরজা থেকে হাত সরিয়ে বলে, তো কেন এসেছেন? শ্রাবণ হাই তোলার ভান করে বলল, এত লজ্জা পেতে হবে না। তোমার কাছে আসিনি, আদিবের জন্যই এসেছি। ও আমাকে বলেছে 10-15 মিনিট পর চলে আসবে। ওহ আচ্ছা। কি আচ্ছা? তুমি এখনো দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছ। আমাকে ঢুকতে তো দিবে নাকি তোমার ভাইয়া আসা পর্যন্ত বাহিরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে? আরশি দ্রুত সরে দাঁড়ায়। শ্রাবণও ওর পাশ কাটিয়ে বাসার ভেতরে ঢোকে। অতঃপর আদিবের রুমের দিকে যেতে যেতে বলে, আমার জন্য এক কাপ চা বানাও তো। কথাটা বলে শ্রাবণ এক সেকেন্ডও দাঁড়ায়নি, ফিরেও তাকায়নি। সোজা আদিবের রুমে চলে গেছে। আরশি মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চা বানাতে যায়। আরু, শোন না মা, তোর আপুরও বিয়ে ঠিক করেছি। তুই কাল এসে ওকে আকদের জন্য রাজি করাবি। মায়ের কথা শুনে আরিয়া বসা থেকে এক লাফে দাঁড়িয়ে যায়। কিছুটা জোরেই বলে ফেলে, কি বলছো? তোমরা আপুর বিয়েও ঠিক করে ফেলেছ? কখন? কিভাবে? কার সাথে বিয়ে ঠিক করলে? কই তোমরা আমাকে তো কিছু বলনি এই নিয়ে। শান্ত হ তুই। এখনো সেরকম ভাবে ঠিক হয়নি। আমরা দিতে চাইছি আর কি। এখন তোর বোনকে তোকেই রাজি করাতে হবে। আরিয়া হতাশ স্বরে বলে, আমার মনে হয় না আপু রাজি হবে। তাও যখন বলছো তবে বলে দেখব। দুলাভাইয়ের ছবি তো পাঠাও। আমার একমাত্র দুলাভাই বলে কথা। যদিও তার শ্যালিকার আগে বিয়ে হয়ে গেছে। মিসেস আশালতা মুচকি হেসে দরজার দিকে নজর দিয়ে দেখে নেয় আরশির উপস্থিতি আশেপাশে আছে কিনা। তারপর গলার স্বর খাদে নামিয়ে বলে, ছেলে তো ঘরের ছেলে। তোর ভাইয়ের বন্ধু শ্রাবণ আছে না? শ্রাবণের সাথেই বিয়ের কথা হচ্ছে। আরিয়া চোখ যেন বিস্ময়ে কোটরাগত হওয়ার দশা। সে বিস্মিত স্বরে বলে, শ্রাবণ ভাইয়া? আপু তো উনার নাম শুনলেই চিরচির করে ওঠে। সেটাই তো ভয় রে। তবে তোর বোন বলেছে আমরা যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছি ও সেই ছেলেকে বিয়ে করবে, কিন্তু পরে বিয়ে করবে। কিন্তু আমরা সবাই চাইছি ইটালি আবার যাওয়ার আগে আকদটা হয়ে যাক। আরিয়া হতাশচিত্তে বলল, শ্রাবণ ভাইয়ের নাম শুনলে আরও আগে চলে যাবে। দেখো কি হয়। মিসেস আশালতা ফের চিন্তায় পড়ে গেলেন। আরশি চা বানিয়ে এখন চায়ে চিনি গুলাচ্ছে। ইচ্ছে করে চায়ে হাফ চামচ চিনি বাড়িয়ে 2 চামচ দিয়েছে। শ্রাবণ চায়ে 1.5 চামচ চিনি খায় তা আরশি জানে।
কিন্তু ও একটু শিক্ষা দিতে চিনির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তারপর চা নিয়ে ভাইয়ের রুমের দিকে যায়। শ্রাবণ আদিবের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাই আরশি নক করে। শ্রাবণ দরজা খুলে চায়ের কাপ নিয়ে বলে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আরশি চলেই যাচ্ছিল। শ্রাবণ তাকে আটকায়। অতঃপর বলে, এই দাঁড়াও দাঁড়াও, চায়ে চিনি ঠিকমতো হয়েছে কিনা সেটা তো চেক করে নেই। বলা তো যায় না তুমি আমার উপর রাগ থেকে চায়ে চিনি কমবেশিও দিতে পারো। আরশি শ্রাবণের দিকে পেছনে ঘুরা অবস্থাতেই দাঁত দিয়ে জিভ কাটে। দ্রুত সটকে পড়তে নিলে শ্রাবণ খপ করে আরশির হাত ধরে ফেলে। তারপর বলে, কি হলো, পালাচ্ছ কেন? চা টেস্ট তো করেনি। এই বলে শ্রাবণ আরশির হাত ধরা অবস্থাতেই চায়ের কাপে চুমুক দেয়। আরশি চোখ মুখ খিচে বন্ধ রেখেছে। শ্রাবণ এক সিপ চা পান করতেই মুখ লটকিয়ে বলে, এটা চা, চিনি নেই একদম। এই মেয়ে, তোমার বাড়িতে কি চিনির অভাব পড়েছিল? চিনি দাওনি কেন? আরশি চট করে ঘুরে তাকায়। অবাক মিশ্রিত স্বরে বলে, চিনি হয়নি মানে? চিনি তো বেশি হওয়ার কথা। তাহলে কি আমি মিথ্যে বলছি? তুমি নিজেই টেস্ট করে দেখো। আরশি শ্রাবণের হাত থেকে চায়ের কাপ নিয়ে সেটাতে ডান হাতের এক আঙ্গুল সামান্য ডুবিয়ে মুখে নিয়ে বলে, কই ঠিকই তো আছে। এভাবে এক আঙ্গুল ডুবালে কি চায়ের স্বাদ পাওয়া যায় নাকি? আরশি সরু দৃষ্টিতে চেয়ে বলে, তো কি এখন আমি আপনার চায়ের কাপে চুমুক দিব নাকি? শ্রাবণ বাঁকা হেসে বলে, দিতেই পারো, আমার তাতে কোন প্রবলেম নেই। আরশি তেজি কণ্ঠে বলল, কিন্তু আমার প্রবলেম আছে। আমি আপনার চুমুক দেওয়া চায়ের কাপে কেন চুমুক দিব? যদি চা খেতে ভালো না হয় তাহলে আমি ফেলে দেই। এই বলে আরশি চায়ের কাপ নিয়ে যেতে চাইলে শ্রাবণ খপ করে চায়ের কাপটা নিয়ে নেয়। যার দরুন সামান্য চা শ্রাবণের হাতেও পড়ে। শ্রাবণ আউচ করে উঠলে আরশি কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, পড়ল তো? এত টানাটানি করেন কেন? জ্বালা করছে না? না, কিছু হয়নি। কি কিছু হয়নি? আপনি বসুন, আমি এখনই বার্নার ক্রিম নিয়ে আসছি। এই বলে আরশি বার্নার ক্রিম আনতে ছুট লাগায়। আরশিকে এত বিচলিত হতে দেখে শ্রাবণ হালকা হাসে। অতঃপর চায়ের কাপে ফের চুমুক দেয় এবং বলে, মিষ্টি ইচ্ছা করেই বাড়িয়ে দিয়েছে মেয়েটা। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হল। আরিয়া বিছানায় হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলছে। তখনই হন্তদন্ত হয়ে রুমে আশিকের আগমন। আরিয়া একবার নজর উঁচু করে দেখে নিয়ে আবার গেইমে মনোযোগী হয়। আশিক এসে ফট করে আরিয়ার হাত থেকে ফোন নিয়ে নেয়। আরিয়া চমকে তাকায়। বিস্ময়ের স্বরে শুধায়, কি হলো? তুমি ফোন এভাবে নিয়ে নিলে কেন? আরে রাখো তোমার ফোন। এখন যা তোমাকে বলবো তা শুনে তোমার আর এই ফোনের প্রতি ইন্টারেস্ট থাকবে না। আরিয়া সন্দিহান দৃষ্টিতে কয়েক সেকেন্ড চেয়ে থেকে হাই তুলতে তুলতে বলে, ওহ বুঝেছি, তোমার ভাই। সে নিশ্চয়ই বলেছে হয় আমি এই বাড়িতে থাকবো নয় ওরা। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তাই তো? আশিক মাথায় হাত দিয়ে বসে চিন্তিত হয়ে বলে, আরে না, এটা বললে তো সলিউশন বের হতোই। কিন্তু ভাইয়া বলেছে আমি যেন তোমাকে ডিভোর্স দেই, নয়তো সে বাড়ি থেকে বের হয়ে যাবে। খালাম্নি এখন কাঁদছে। আরিয়া ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়ায়। অতঃপর ক্ষিপ্ত স্বরে বলে, ডিভোর্স কি মগের মূল লুক নাকি? আজব। সে এসব বলার কে? লাগলে সে বাড়ি থেকে বেরিয়ে যাক। কই সে? এবার গিয়ে তার দুই গালে দুটো থাপ্পড় লাগাবো। আরিয়া যেতে অগ্রসর হতেই আশিক হাত টেনে ধরে ওকে বসায়। অতঃপর শান্ত করার প্রয়াসে বলে, খালু ডিল করছে ব্যাপারটা। তুমি ব্যাগ গুছাও, আমরা নানুবাড়িতে যাব। ওখানে মামামামিরা আছেন। কাল তো বউ ভাত।
এই কয়েকদিনে সবটা ঠিক হয়ে যাবে আশা করি। কেন? তোমার নানুবাড়ি কেন যাব? তোমার বাবার বাড়িতে যাব। তোমার বাবার উচিত এই সময় তোমার পাশে থাকা। শুধু পড়াশোনার খরচ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আরিয়ার কথাগুলো আশিকের মনের পুরনো ক্ষতকে যেন তাজা করে তুলল। সে আরিয়ার হাত ছেড়ে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার প্রতিটা জন্মদিনে লোকমারফত আমার জন্য কেক পাঠিয়ে পড়াশোনার খরচ দিয়ে জন্মদাতার ভূমিকা পালন করেন তিনি। এগুলোই তো বেশি। উনি যদি এগুলো না করতেন তাহলে তা আমার খরচ খালামণি ও খালুকেই তুলতে হতো। উনি এতটুকু তো বুঝেন, এই বা কম কি। আরিয়া পাশ থেকে আশিককে নিজের সাথে আগলে নিল। আশিক সবসময় চুপচাপ থাকে, এতদিন দেখে বুঝেনি যে আশিক ভেতরে ভেতরে এতটা একা। ওদিকে মিস্টার হাসান নাহিদকে বলেন, তোমার জন্য তবে আমি দুবাইয়ের ফ্লাইটের টিকিট কেটে দিচ্ছি, চলে যাও। আমি মনে করি এটাই সবার জন্য ভালো হবে। মিসেস নেহা হকচকিয়ে ওঠলেন। স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কি বলছো? আমাদের একমাত্র ছেলেও। তুমি ওকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। তোমার ছেলের ছোট না যে তার সব অন্যায় আবদার এখনো পূরণ করব? সে যথেষ্ট বড় হয়েছে এবং ম্যাচিউর। তার কাছ থেকে এসব বেহুদা ইম্যাচিউরের মতো আবদার আশা করা যায় না। নাহিদ গর্জে উঠে বলে, আশিকের সাথে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে এই মেয়ে এই বাড়িতেই এসে উঠবে। আশিক নিজেই এই বাড়িতে আশ্রিত। তার উপর আমার হবু বউকে বিয়ে করে এনেছে। মিস্টার হাসান রাগে ছেলের গায়ে হাত তুলতে চেয়েও নিজেকে সংযত করে নিলেন। তারপর বললেন, তোমার কি মনে হয় আশিকের কোথাও যাওয়ার জায়গা নেই? বরং আমি যদি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবকিছু নিয়ে নেই তাহলে তোমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আশিকের ঠিকই যাওয়ার জায়গা থাকবে। নাহিদ পাগলের মতো রেগে কয়েকবার হাততালি দিয়ে বলে, বাহ, এখন তোমার কাছে নিজের ছেলের থেকে আশিক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ফাইন, আমিই চলে যাচ্ছি। পরের ছেলে পরি হয় এটা মনে রেখো। এই বলে নাহিদ নিজের আলমারি খুলে জামাকাপড় বের করতে লাগল। মিসেস নেহা কাঁদছেন। তিনি ছেলেকে আটকাতে যেতে চাইলে মিস্টার হাসান স্ত্রীকে টেনে নিয়ে যান। আরশি ফোন হাতে নিয়ে আনমনা হয়ে কিছু ভাবছে। তার ইটালি যাওয়ার দিনও এগিয়ে আসছে। পরিবারের সবাই চাচ্ছে সে বিয়ে করে যাক। এদিকে শ্রাবণের ব্যবহারও তার কাছে কেমন যেন ঠেকেছে। লোকটার মনে আবার নতুন করে আশা জাগাচ্ছে না তো সে। বাবা মাকে তো বলেছে তাদের পছন্দেই বিয়ে করবে। তাহলে শ্রাবণ? সে শ্রাবণকে ভালো না বাসলেও শ্রাবণ যে তাকে ভালোবাসে সেটা সে কিছুটা বুঝতে পারছে। কি করবে সে? এত সব চিন্তা মাথায় তার জটলা পাকাচ্ছে তখন রুহি, কলি, নিতুদের গ্রুপ ভিডিও কল আসে। আরশি লম্বা নিঃশ্বাস ত্যাগ করে কল রিসিভ করে গল্পে মেতে ওঠে। ওদিকে শ্রাবণ তার মায়ের সাথে মার্কেটে এসেছে। শ্রাবণের মা তার হবু ছেলের বউয়ের জন্য শাড়ি কিনবেন। বেনারসির দোকানে এসে একের পর এক শাড়ি বেরি করে চলেছেন। একটার থেকে একটা সুন্দর। শ্রাবণ গালে হাত দিয়ে মায়ের কার্যকলাপ দেখছে। শ্রাবণের মা মিসেস সন্ধ্যা কতগুলো শাড়ি দেখিয়ে বলেন, তুই একটু পছন্দ করে দে না। তুমি করছো তো? করো না। সবগুলোই সুন্দর। তোর কোন ডিজাইনটা ভালো লাগে দেখ। শ্রাবণ শাড়িগুলোর দিকে নজর বুলিয়ে বলে, সবগুলো তো লাল রঙের। কই সব লাল রঙের? হালকা গাঢ় আছে তো। তোর যেটা ভালো লাগে বল। বিয়েটা লাল নিব। বৌভাতেরটা যে কোনো কালারের শাড়ি বা ওর যা ভালো লাগে। মা, এখন সর্বোচ্চ আকদ হতে পারে। তাই লাল বেনারসি নিও না। অনুষ্ঠান তো পরে হবে। তোর লাল পছন্দ হচ্ছে না? এটাই এখানের সবচেয়ে বড় দোকান। দেখ আরো কত শাড়ি আছে। যেটা পছন্দ হয় নে।
শ্রাবণ শাড়ির তাকগুলোর দিকে আস্তে আস্তে নজর বুলাচ্ছে। কিছুক্ষণ পর তার নজর পর একটা ডার্ক ওয়াইন রঙের বেনারসি শাড়ির উপর। শাড়িটা দোকানিকে বের করতে বলে দোকানি শাড়িটা মেলে ধরে। খুব গর্জিয়াস কাজ না, কিন্তু তামাটে সুতার সরু লতানো কাজ, সাথে গুটি গুটি ফুল। শ্রাবণ তার মাকে বলে, এটা নাও। মিসেস সন্ধ্যা শাড়িটাতে হাত বুলিয়ে আশ্চর্য হয়ে বলেন, তোর পছন্দ তো অনেক সুন্দর। আমি তো লালের চক্করে অন্য রঙের দিকে নজরই দিইনি। শ্রাবণ চোরা হেসে বলে, হয়েছে না, শাড়ি কেনার কাজ শেষ। বাড়ি চলো তবে। দাঁড়া, তারা কিসের? কসমেটিক্স জুয়েলারি বাকি আছে তো। শ্রাবণ ক্লান্ত স্বরে বলল, মা, আগে সব ঠিক তো হোক। আরশিরও তো রাজি হতে হবে। ও হয়ে যাবে, তুই দাম মিটিয়ে আয়। আমি গোল্ডের দোকানে যাচ্ছি। এঙ্গেজমেন্ট রিং তো কিনতে হবে। আরশির হাতের আঙুলের মাপ আমি জানি। এই বলে মিসেস সন্ধ্যা শাড়ির প্যাকেট নিয়ে উঠে দাঁড়ান। শ্রাবণ ফুস করে নিঃশ্বাস ছেড়ে দোকানিকে দাম মিটিয়ে মায়ের পিছু যেতে থাকে। পরদিন সকালে নাস্তা শেষে সবাই তৈরি হতে বসেছে। বৌভাতের অনুষ্ঠানের ভেন্যু প্রায় 2.5-3 ঘন্টার পথ। তাড়াতাড়ি রওনা হতে হবে। আরশির কাজিনরা ভেবেছিল পার্লারে যাবে, কিন্তু সেখানে দেরি হবে বলে আগে আর বুকিং দেয়নি। নিজেরাই বাসায় তৈরি হচ্ছে। আরশি হালকা গোলাপি রঙের গাউন পরেছে। শাড়ি পরবে ভেবেছিল, কিন্তু সামলাতে কষ্ট হবে বলে গাউন পরে নেয়। জলদি করে হালকা মেকওভার করে তৈরি হয়ে নেয়। বৌভাতের ভেন্যুতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 2টা বেজে গেছে। আরশি গাউন ঠিক করে গাড়ির নিজের পাশের দরজা খুলবে, তার আগেই বাহির থেকে কেউ একজন দরজা খুলে দেয়। আরশি সেদিকে চেয়ে দেখে শ্রাবণ হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। আরশি মৃদু হাসি বিনিময় করে বের হতে নিলে শ্রাবণ হাত বাড়িয়ে দেয়। আরশি শ্রাবণের হাত দেখে আবার শ্রাবণের মুখের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। শ্রাবণ ইশারায় হাত ধরতে বললে আরশি ইতস্তত করে একাই গাড়ি থেকে বেরিয়ে আসে। অতঃপর বলে, দেখুন, আপনি আমার বয়ফ্রেন্ডও হন না, আমার হাজবেন্ডও হন না। আপনি যে এভাবে গাড়ির কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, এটা যদি আত্মীয়স্বজনরা দেখে তাহলে তারা কি ভাববে? শ্রাবণ ফিচলে হেসে ভাবলেশহীন ভাবে বলে, কি ভাববে? আপনি বুঝেন না কি ভাববে? না, তুমি বুঝিয়ে বলো। আরশি সহসা বিরক্ত হয়ে শ্রাবণের আর কোনো কথার জবাব না দিয়ে ওকে রেখেই চলে যায়। শ্রাবণ সেখানে দাঁড়িয়ে মাথা নুইয়ে হেসে নিজেও আরশির পেছনে যেতে থাকে। আরিয়ার সাথে দেখা করার পর আরিয়াকে চিন্তিত দেখে আরশি জিজ্ঞাসা করে, কি হয়েছে? আবার কিছু করেছে? আরিয়া নিজের আশেপাশে আশিক ও নাহিদের কাজিনদের দেখে আরশিকে হাত ধরে উঠে দাঁড়ায়। আশিকের এক কাজিন বোন সুধায়, কি হলো? আপু, একটু আপুর সাথে কথা বলবো। ওই কর্নারের রুমটায় যাই। আচ্ছা যাও, বেশি সময় নিও না, গেস্টরা তো তোমাকে দেখতেই এসেছে। আরিয়া মাথা নাড়িয়ে আরশিকে নিয়ে কর্নারের রুমটায় যায়। তারপর আরিয়া গতকালকের ঘটনা বলে। সব শুনে আরশি মাথায় হাত দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ নীরব থেকে বলে, নাহিদের মা যদি তোর সাথে মিসবিহেভ করে? শোন, যদি করেও তুই জবাব দিস না। উনিই বা কি করবে বল? একমাত্র ছেলে উনার। আরে না আপু, আমি উনাকে কিছুই বলবো না। তাছাড়া উনিও আমায় কিছু বলেন না। তবে উনি অনুষ্ঠানে আসেননি। উনার ছেলে আজ চলে যাবে। কাল রাতেই বাড়ি ছেড়ে নাকি হোটেলে উঠেছে। আমি 2বার বলেছিলাম আন্টিকে আসতে, কোনো জবাব দেয়নি। পরে আঙ্কেল বললেন আর না ডাকতে। আরশি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, যা হওয়ার হয়ে গেছে। এখন সবকিছু সঠিক হলেই হয়। চল এবার। আরশি ঘুরলে আরিয়া ওর হাত টেনে ধরে বলে,
আপু, শ্রাবণ ভাইকে দেখছি তোমার আশেপাশেই ঘুরঘুর করছে। ব্যাপার কি? হ্যাঁ। আরিয়ার কণ্ঠে স্পষ্ট রম্যতা ও দুষ্টুমি। আরশি থতমত খেয়ে তাড়াহুড়ো করে বলে, কই কিছু না তো। উনি আমার পিছনে কেন ঘুরঘুর করছে সেটা আমি কিভাবে জানব? আরিয়া তার বোনকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু নাচিয়ে বলে, অনেস্টলি আমাকে একটা কথা বলো তো, শ্রাবণ ভাইয়াকে তোমার কাছে কেমন লাগে? কেমন লাগে? আরশি কপাল কুঁচকে প্রশ্নের জবাবে ফের প্রশ্ন করল। আরিয়া বলে, সেটা তো তুমি বলবে যে শ্রাবণ ভাইয়াকে তোমার কাছে কেমন লাগে। আমি কিভাবে বলবো তোমার কাছে কেমন লাগে? মানুষের মতোই লাগে। আরশি অন্যদিকে ফিরে জবাবটা দিল। আরিয়া তা লক্ষ্য করে আরশির মুখটা নিজের দিকে ঘুরিয়ে ফের শুধায়, অন্যদিকে তাকিয়ে কেন বলছো? আমার দিকে তাকিয়ে বলো কেমন লাগে। কেন? তোর দিকে তাকালে বুঝি আমার জবাব বদলে যাবে? বদলাতেও পারে। বলা তো যায় না। তুমি নজর লুকাচ্ছ মিথ্যা ধরা পড়ে যাবে বলে। আরশি আরিয়ার বাহুতে একটা ঘুষি বসিয়ে বলে, বেশি বুঝিস। স্টেজে সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই এখানে আছিস তোর আউলফাউল প্রশ্ন নিয়ে। আরশি ফের যাওয়ার জন্য পা বাড়ালে আরিয়া বলে, আব্বু আম্মু ভাইয়া নাকি তোমার বিয়ে ঠিক করেছে। তুমি নাকি তাতে রাজিও হয়ে গেছ। আরশি থমকে দাঁড়ায়। বোনকে থেমে যেতে দেখে আরিয়া এগিয়ে গিয়ে বলে, সত্যি করে বলো তো আপু, তোমার মনে শ্রাবণ ভাইয়ার জন্য একটুও জায়গা নেই? আরশি জবাব দিতে পারল না। আরশিকে মৌন দেখে আরিয়া ফের বলল, তুমি কি বুঝো না? শ্রাবণ ভাই যে তোমাকে পছন্দ করে। শুধু পছন্দ না, তোমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে বলেই রাতবিরেতে তোমাকে ফোন করে গিটার শোনাতো, বৃষ্টি নিয়ে ছন্দ শোনাতো। তুমি কিছুক্ষণ শুনে বিরক্ত হয়ে কল কেটে দিতে। এগুলো কেন করত? চুপ কর। ওখানে স্টেজের কাছে মানুষ তোর জন্য অপেক্ষা করছে। আর তুই এখানে এসেছিস শ্রাবণ ভাইয়ার হয়ে গুনগান গাইতে আমার কাছে। চল। এই বলে আরশি আরিয়াকে টেনে নিয়ে রুম থেকে বের হল। রুম থেকে বেরোতেই দেখে আদিব ও শ্রাবণ রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। আরশি সন্দিহান হয়ে শুধায়, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আদিব বলে, আরে বাবা আরুকে খুঁজছিল। তুই স্টেজের তোর ননদরা বলল তুই নাকি আরশিকে নিয়ে এই রুমের দিকে এসেছিস। তাই আসলাম। ওহ আচ্ছা। লাঞ্চের টাইম তো পেরিয়ে যাচ্ছে। আরু ও আশিককে নিয়ে বসতে হবে। জলদি চল। আরু পেটে হাত দিয়ে করুণ স্বরে বলে, হ্যাঁ ভাইয়া, অনেক জোরে খিদে পেয়েছে। জলদি চলো। আরশি আরিয়াকে আরেকটা লাগিয়ে বলে, তোর খালি খিদেই পায়, তাই না? তুই যে বউ সেটা তো লেহাজ কর। আরিয়া নিজের পক্ষের যুক্তি দিয়ে বলে, কেন? বউ বলে কি আমার খিদে লাগতে পারে না? আমিও তো মানুষ। হ্যাঁ তুই মানুষ। এবার তো চল। অতঃপর ওরা চারজন স্টেজের দিকে যায়। বৌভাতের অনুষ্ঠান শেষে ফিরতে ফিরতে রাত। অতঃপর ক্লান্তিতে অবসন্ন কায়া বিশ্রামের খোঁজে নিন্দ্রায় আচ্ছন্ন হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই আরশি বাড়িতে তোড়জোড় দেখে মাকে শুধায়, আরু তো আজকে যাবে না? 2 দিন তো থাকবে। তাহলে তোড়জোড় কিসের? আজকে তোকে দেখতে আসবে। মানে? কখন ঠিক হলো সব? আমি তো জানতাম না। গতকাল রাতে। তুই তো ওইখান থেকে এসেই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিস। তখন ওরা জানিয়েছে যে আজকে আসতে চায়। আর তোমরা রাজি হয়ে গেলে। আমাকে জিজ্ঞাসা তো করবে তাই না? আরশি কথাগুলো বলছে উত্তেজিত হয়ে। মিসেস আশালতা বড় মেয়েকে শান্ত করতে আরিয়াকে চোখের ইশারা করে। আরিয়া এসে আরশির কাঁধে হাত ও থুতনি ঠেকিয়ে বলে, আরে আপু, সমস্যা কোথায়? দেখতেই তো আসবে। তাছাড়া তোমার তো অন্য কোথাও রিলেশন নেই যে তুমি এত ভয় পাচ্ছ।
আরশি উত্তেজিত অবস্থায় আরিয়াকে নিজের থেকে সরিয়ে কোনো প্রত্যুত্তর না করে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। মিসেস আশালতা ছোট মেয়েকে ঘাবড়ানো স্বরে বলেন, জানা, দেখ তোর বোন কি করে। নাস্তাও তো করল না। আরে মা, চিল। আমি একটু পর কফি বানিয়ে নিয়ে যাব। মুড ঠিক হোক। আমি আগে পরোটা 3টে ভেজে ফেলি। আশিককে নাস্তা দিতে হবে তো। আশিককে নাস্তা দেওয়ার কথা শুনে মিসেস আশালতা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি ব্যস্ত স্বরে বললেন, ওই কড়াইটাতে হাঁসের মাংস রান্না করে রাখছি, সাথে ডিম ভেজে দে। আরিয়া মাথা নেড়ে পরোটা ভাজতে ফ্রিং প্যান নেয়। আরশি নিজের রুমে কিছুক্ষণ পায়চারি করে ফের বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। তারপর ডায়াল লিস্টে গিয়ে কয়েকবার শ্রাবণের নাম্বারটা ডায়াল করে আবার কেটে দেয়। শেষমেশ কল করেই বসে। প্রথমবার কল হয়ে কেটে যায়। তাতে আরশির আরও মেজাজ খারাপ হয়। ফোন বিছানায় ছুঁড়ে ফেলে আরও কয়েক দফা পায়চারি করতে থাকে। প্রায় মিনিট 5 পর তার ফোন বেজে ওঠে। এবার আরশি ফোনের কাছে গিয়ে বসে বসে দেখছে কিন্তু ফোন রিসিভ করছে না। সে বলতে থাকে, এবার আমি ফোন রিসিভ করব না। বাজুক। ফোন বাজতে বাজতে কেটে যায়। অতঃপর আবার কল আসে। টানা তৃতীয়বারে আরশি রিসিভ করে চুপ করে থাকে। অপর পাশ থেকে শ্রাবণ নিঃশব্দে হাসে। সেও নীরব। কিছুক্ষণ আগে আরিয়া তাকে মেসেজ করে জানিয়েছিল যে আরশি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রায় আধ মিনিটের মতো পেরোলে শ্রাবণ গম্ভীর স্বরে বলে, এভাবে চুপ করে থাকতে বুঝি কল করেছিলে? আরশি তৎক্ষণাৎ জবাব দেয়, আমি কল করলাম কই? আপনিই তো কল করলেন। না ধরাতে বারবার কল করেই যাচ্ছেন, তাই রিসিভ করলাম। এখন আপনি চুপ করে থাকলে আমি কি করতে পারি? শ্রাবণ ফোন কিছুটা দূরে সরিয়া মুখে হাত দিয়ে হাসল। অতঃপর কণ্ঠে আবার গাম্ভীর্যতা এনে পাল্টা প্রত্যুত্তর করে, ওহ আচ্ছা, প্রথমে আমি কল করেছিলাম। তাহলে তোমার নাম্বার থেকে কল বুঝি ভূতে করেছিল? দেখুন, ওটা আমি ইচ্ছে করে করিনি, ভুলক্রমে হয়ে গেছে। যদি ইচ্ছাকৃত করতাম তাহলে আপনাকে বারবার কল করতাম, কিন্তু করিনি। আপনি কিন্তু আমাকে 3বার কল করেছেন। কথাগুলো বলে আরশি লম্বা নিঃশ্বাস ছাড়ল। সে এখন কিছুতেই নিজেরটা বলবে না। শ্রাবণ বলে, তাহলে রাখছি, আমার তো কোনো কথা নেই। শ্রাবণ কল কাটবে এমন সময় আরশি দ্রুত বলে ওঠে, আজকে নাকি আমাকে দেখতে ছেলেপক্ষ আসবে? শ্রাবণ মুখ টিপে হাসে। অতঃপর সিরিয়াস মুডে বলে, ওয়াও, কনগ্রেটস। আরশি অবাক হয়ে যায়। শ্রাবণের থেকে অন্তত সে এরকম প্রতিক্রিয়া তো আশা করেনি। সেও রেগে বলে, ফাইন, থ্যাংক ইউ। আমি আজকে বিয়েতে রাজি হব, ছেলে যদি কানালুলাও হয়। তারপরও আপনি আমাকে আর রাতবিরাতে কল করবেন না। গুড বাই। এই বলে আরশি খট করে ফোনটা কেটে দেয়। অতঃপর ফোনটা বিছানায় রেখে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। অপরদিকে শ্রাবণও ফোন রেখে হাসতে হাসতে আরশির নাম্বারটা দেখতে থাকে। তার বৃষ্টি যে এখন প্রচণ্ড রেগে আছে। পরিপাটি হয়ে তৈরি আরশি। আরিয়া বলছিল একটু সাজতেন, কিন্তু আরশি চোখ রাঙালে সে আর জোরাজোরি করে না। মুখ গোমরা করেই মা ও বোনের সাথে ড্রয়িং রুমে যায় আরশি। মায়ের কনুইয়ের ধাক্কা খেয়ে সালাম দিয়ে ফ্লোর থেকে নজর সামনের দিকে নেয়। অমনি তার ঠোঁটজোড়া একে অপরের সাথে দূরত্ব তৈরি করে। চোখের পলক ফেলাও যেন সে ভুলে গেছে। কয়েক সেকেন্ডের এই অবাক মিশ্রিত চাহনির অবসান ঘটে পাশ থেকে আরিয়ার ফিসফিস কথায়। আরিয়া বলে, শ্রাবণ ভাইয়াকে কি আজকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে আপু? আরশি জলদি নজর সরিয়া আরিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আরিয়া আবার বলে, কি হলো? তুমি আমাকে এভাবে দেখছো কেন? আরশিও ফিসফিস করে বলে, তুই জানতি, তাই না?
জেনেও আমাকে কেন বলিসনি? আমি কি বলবো? তখন বললে বুঝি তুমি নাচতে নাচতে রাজি হয়ে যেতে, ইগো নিয়ে ঢিঢ ধরে বসে থাকতে। তাই তোমাকে জানাইনি, স্বচক্ষেই দেখে নেবে। আরশি চোখ ছোট ছোট করে কিছু বলতে মুখ খুলবে তার আগেই মিসেস আশালতা মেয়ের হাত ধরে টান দেন। আরশি নিজেকে সামলে মায়ের সাথে গিয়ে শ্রাবণের বিপরীত পাশের সোফায় বসে। শ্রাবণের মা মিসেস সন্ধ্যা বলেন, ভাইজান, কথা আর কি বলবো, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ। এখন আপনারা বলেন, শুভ কাজে দেরি তো করা ঠিক না। আরশির বাবা মিস্টার রিয়াজউদ্দিন বলেন, আমরাও তো চাই না দেরি করতে, এখন ছেলেমেয়ে যা বুঝে। মিসেস সন্ধ্যা প্রত্যুত্তরে বলেন, বিয়ের অনুষ্ঠান তো 1 বছর পরে করার ইচ্ছা, এখন আকদ হবে কিনা সেটা আপনারা বলেন। মিস্টার রিয়াজউদ্দিন মেয়ের দিকে তাকান। আরশি অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে রেখেছে। সে এখন সবার সামনে কি বলবে? সময় তো দিতে হবে। মিস্টার রিয়াজউদ্দিন দ্বিধান্বিত স্বরে বলেন, সেটা আমরা পরে আপনাদের জানিয়ে দেব। আলাপ আলোচনা করে নেই। তাহলে আজকে শুধু আংটি পরিয়ে দিয়ে যাই। কথাটা বলেই মিসেস সন্ধ্যা উঠে আরশির কাছে আসেন। আরশির হাত ধরে আংটি পরিয়ে দেন। আরশি বিপরীতে জোরপূর্বক হাসি দিয়ে চুপ করে থাকে। অতঃপর আরিয়ার বদৌলতে শ্রাবণ ও আরশির একা কথা বলার সুযোগ হয়। আরশি শ্রাবণের সাথে ছাদে যায়। ছাদে গিয়ে শ্রাবণ দাঁড়াতে না দাঁড়াতেই আরশি হামলা করে বসে। সে দাঁত কিরমির করে শ্রাবণের শার্টের কলার ধরে বলে, আপনারা সবাই এতদিন যাবৎ আমার সাথে মজা নিয়েছেন, সবকিছু জেনেও না জানার ভান করেছিলেন। সকালবেলা তো বলেছিলেন ওয়াও কনগ্রেটস, এখন বুঝতে পারছি কেন বলেছিলেন। ফালতু লোক একটা। এই জন্যই আপনাকে আমার সহ্য হয় না। আমার মন চাচ্ছে আপনাকে একটা ঘুষি মেরে আপনার মুখের নকশা বদলে দেই। শ্রাবণ হাসতে হাসতে বলে, রাগলে কিন্তু তোমাকে দারুণ লাগে, একদম লাল টমেটো। আরশি আরও ক্ষেপে যায়। চোখ রাঙিয়ে বলে, আপনি আমাকে টমেটো বললেন? এই আপনার সাহস তো কম না। তুমি বুঝি আজকে জানলে যে আমার সাহস কম না? মাঝে মাঝে তুমি এমন ফানি ফানি কথা বলো না বৃষ্টি, ভীষণ হাসি পায়। আর আপনার কথা শুনলে আমার ভীষণ রাগ পায়। মন চায় আপনার এই সিল্কি চুলগুলো যদি আমি একদম টেনে ছিঁড়ে টাকলা করে দিতে পারতাম, মনে অনেক 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 শান্তি পেতাম। ওকে, ছিঁড়ে ফেলো, আমার তো তাতে কোনো সমস্যা নেই। তুমি একটা টাকলা জামাই পাবে, তখন লোক সমাজে কিভাবে বলবে যে আমার জামাই টাকলা? মানে প্রেস্টিজে লাগবে, তাই না? আরশি এবার শ্রাবণের কলার ছেড়ে ধাক্কাতে ধাক্কাতে রেলিংয়ের কাছে নিয়ে যাচ্ছে আর বলছে, এই আপনি এত বিরক্তিকর কেন? এত অসভ্য কেন? সবসময় আমাকে খেপাতে হয় কেন আপনার? বলতে বলতে রেলিংয়ের কাছে পৌঁছাতেই শ্রাবণের দেহের উপরিংশ কিছুটা বাহিরের দিকে ঝুঁকে পড়ে। অমনি আরশি ভয় পেয়ে খপ করে শ্রাবণের শার্ট ধরে টান দেয়। শ্রাবণও রেলিং ধরে নিজেকে সামলে নেয়। আরশি বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়ে। অতঃপর শ্রাবণের দিকে তাকাতেই বোকার মতো বলে, আপনি হাসছেন? আপনার ধারণা আছে এখান থেকে পড়ে গেলে আপনার কি অবস্থা হতো? 4 তলার উপর থেকে পড়তেন আপনি। মরতেন কিনা জানি না, কিন্তু বেঁচে থাকলে হাড়গোড় আস্ত থাকত না। শ্রাবণ রসিকতার সুরে দুই দিকে 2 হাত ছাড়িয়ে বলে, শুনো হে দক্ষিণা হাওয়া, আজ এক প্রেমিক তার প্রেয়সীর নজরে নিজেকে হারানোর ভয়ে দেখেছে। ধন্য তুমি দক্ষিণা হাওয়া, ধন্য। আরশি তৎক্ষণাৎ কোমরে এক হাত গুজে আরেক হাত দিয়ে শ্রাবণকে এক ঘা লাগিয়ে বলে, ইউ আর টু মাচ। আপনাকে কিছু বলাই বেকার। সরি। কিছু না, আপনার সাথে কথা বলাই বেকার। এই বলে আরশি শ্রাবণকে ছাদে রেখেই নিজে একা নিচে নেমে আসে।
শ্রাবণ সেখানে দাঁড়িয়ে হাসছে। শ্রাবণের পরিবার চলে যাওয়ার পর সবাই মিলে আরশিকে ঘিরে ধরেছে। আদিব বলে, প্লিজ আরশু, রাজি হয়ে যাবন। আরিয়া বলে, রাজি হয়ে যাও না আপু। শ্রাবণ ভাই কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। আশিকও বলে, রাজি হয়ে যাও আপু। ভাইয়াটা কত ভালো। এই তিনজনের কথা শুনে আরশি এবার তার বাবা মায়ের দিকে তাকায়। উনারা অসহায়ের মতো চেয়ে আছেন। আরশি বলে, কি তোমরা এভাবে চেয়ে আছো কেন আমার দিকে? আমি কি একবারও মানা করেছি যে আমি বিয়ে করব না? শুধু বলেছি 1 বছর পর। মিস্টার রিয়াজউদ্দিন এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বলেন, বিয়ে তো শ্রাবণকেই করবে। সেটা এখন করো বা 1 বছর পর করো। কিন্তু দেখো, এখন আমরা তোমার বিয়েটা দিতে চাইছি, কারণ তুমি মানো আর না মানো, আগের তুলনায় আমরা এখন বেশি ভয় পাচ্ছি। মিসেস আশালতাও বলেন, ঠিক তাই। বলা তো যায় না কিছু। রাজি হয়ে যা মা। আদিব হুট করে বলে ওঠে, দেখ আরশু, রাজি হয়ে যা। তোর জন্য আমার বিয়েটাও পিছিয়ে যাচ্ছে। আমি কলিকে আর কত বছর অপেক্ষা করাবো? ভাইয়ের কথা শুনে আরশি দৃষ্টি সরু করে তাকায়। ফের তীক্ষ্ণ স্বরে বলে, আমি কি তোমাকে বিয়ে করতে মানা করেছি? আমার দোষ দাও কেন? নাকি তোমার আমাকে ঝগড়াটে ননদ মনে হয়, যে কলিকে বিয়ে করে আনবে আর আমি প্রতিদিন কলির সাথে ঝগড়াঝাটি করতেই থাকব? আরে ভাই, আমি তো 1 বছরের জন্য চলে যাচ্ছি। তুই বুঝতেছিস না? তোর আগে আরিয়ার বিয়ে হয়েছে। এখন যদি তোর আগে আমিও বিয়ে করি, লোকে তো আরো খারাপ কথা বলবে। ফাইন, রাজি আমি। কিন্তু তোমার ওই বেয়াদব বন্ধুকে বলে দিবে আমার সাথে যেন পাঙ্গা না নেয়। এর কাছে 1000টা কারণ থাকে আমাকে বিরক্ত করার। আরশির কথাতে সবাই খুশি হয়। আরিয়া বলে ওঠে, ওই বিরক্ত করতে করতেই তো তুমি তার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছ। আরশি তৎক্ষণাৎ আরিয়ার কান ধরে শাসায়, বড্ড বেশি পেকে গেছো তুমি। তোমার বড় কিন্তু আমি। আরিয়া নিজের কান ছুটানোর প্রয়াস করছে আর বলছে, হতে পারো তুমি বড়, কিন্তু তোমার আগে আমার বিয়ে হয়েছে। সো রেসপেক্ট মি। আরশি হা হয়ে আরিয়ার কান ধরা হাত শিথিল করে দিল। তার আগে বিয়ে হয়েছে বলে নাকি তাকে সম্মান করতে হবে? আরিয়া ছাড়া পেয়ে বড় বোনের মতিগতি দেখছে। এবার আরশি ওকে ধরতে উঠবে, তার আগেই আরিয়া উঠে দৌড়। আরশিও ওর পিছে। দুই বোন ডাইনিং টেবিলের চারিপাশে খাট, সোফা সব ডিঙিয়ে ধাওয়া করে চলেছে। আরশি বিয়েতে রাজি হয়েছে এই খবরটা শ্রাবণদের বাড়িতে অতিসত্বর পৌঁছে দেওয়া হয়েছে। শ্রাবণের বাবা মা জানিয়ে দিয়েছে উনারা আগামীকাল এসেই আকদ করাবে। কারণ পরশুদিন আরিয়া চলে যাবে। তারপর দিন আরশির ফ্লাইট। শ্রাবণের মা শ্রাবণকে কথাটা বলে যাওয়ার পর থেকে শ্রাবণ সকড হয়ে কিছুক্ষণ বসে থেকে ফোন হাতে নেয় আরশিকে কল করবে বলে। অতঃপর ব্যালকনির দরজা দিয়ে বাহিরে তাকিয়ে সিদ্ধান্ত বদল করে। এখন ফোন করবে না। ফোন রেখে ব্যালকনিতে গিয়ে বসে সে। এদিকে আরশি, আরিয়া, আশিক ও আদিব মিলে লুডো খেলছে। এক একজনের গুটি কেটে দিতে দিতে কেউই সামনে এগুতে পারছে না। মিসেস আশালতা এদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছেন। চা এনে বলেন, রাতের 10টা বাজে, আর এদের এখন চা খাওয়ার জোর উঠেছে। নে ধর। চারজনেই দাঁত বের করে হেসে একত্রে বলে, থ্যাংক ইউ সো মাচ। না ঘুমিয়ে চাই খা। তারপর রাতভর পেঁচার মতো চেয়ে থাকিস। ওরা চারজন হেসেই উড়িয়ে দিল। মিসেস আশালতা বিড়বিড় করতে করতে চলে গেলেন। এদের এই খেলা চলল রাত 11টা পর্যন্ত। অতঃপর যে যার রুমে চলে গেল। আরশিও নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। রাত 2:30, ফোনের রিংটোনে ঘুমে হালকা হয়ে যায় আরশির। আধখোলা চোখে একটু তাকিয়ে ফোন রিসিভ করে কানে ধরে আবার ঘুমানোর প্রয়াস করতেই অপর পাশ থেকে গিটারের শব্দ।
আরশি ঘুম ঘুম কণ্ঠে বলে, আপনার কি রাতে ঘুম আসে না? শ্রাবণ নীরবে হেসে শুধায়, কেন? কেন আবার কি? ঘুম আসলে বুঝি এই রাতের বেলা আপনি গিটার বাজাতেন, আবার সেই গিটার শোনানোর জন্য আমার ঘুম ভাঙাতেন। শ্রাবণ ফের হাসে, তারপর অবাক হওয়ার ভান করে বলে, তুমি ঘুমাচ্ছিলে বুঝি? কথাটা শুনে আরশি ফট করে চোখ মেলে তাকায়। এতক্ষণ চোখ বন্ধ করেই শুনছিল ও কথা বলছিল, কিন্তু শ্রাবণের কাছ থেকে এমন অদ্ভুত একটা প্রশ্ন শুনে তার ঘুম যেন উড়েই গেছে। আগুনঝরা স্বরে বলে, এই আপনার কি মনে হয়, এই রাতবিরেতে আমি পেঁচার মতো জেগে আছি? এমন অদ্ভুত মার্কা কথা আপনি কোত্থেকে পান? বলেন তো। নিজে তো ঘুমান না, আমার ঘুমটাও নষ্ট করেন। বিয়ের পরও কি এরকম করবেন নাকি? আগে আগে বলে দেন, আমি আব্বু আম্মুকে বলে বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। শেষোক্ত কথাটা শ্রাবণের মনে লাগে। সে কোনো প্রত্যুত্তর না করে ফোন কেটে দেয়। আরশি অপেক্ষা করছিল জবাবের, কিন্তু অপর পাশ থেকে ফোন কেটে দিতেই সে কিছুটা অবাক হয়, আবার কিছুটা খারাপও লাগে তার। নিজে নিজেই বলে, এই লোক রাগ করল নাকি? আমি এমন কি বললাম যে রাগ করল? তার তো বোঝা উচিত এই রাতবিরাতে কাউকে ফোন করে গিটার শোনানোর কোনো মানে হয়? আমরা তো আর প্রেম করছি না। ধ্যাত, ভাল লাগে না। কালকে দেখা যাবে কি হয়। এখন পর্যন্ত সে আমার হাজবেন্ড হয়নি, আর না আমার বয়ফ্রেন্ড। সো রাগ করলে করুক, আই ডোন্ট কেয়ার। হাজবেন্ড হলে তারপর ভেবে দেখব। অতঃপর সে ঘুমিয়ে পড়ে। এদিকে শ্রাবণ নিস্তব্ধতার মাঝে বসে আছে, এক দৃষ্টিকে অন্ধকার অম্বরপানে চেয়ে আছে। আকাশে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বা শেষ রাতের দিকেই বৃষ্টি নামবে। ভেবেছিল বিয়ের আগের দিন রাত হিসাবে আরশি হয়তো এক্সাইটমেন্টে ঘুমাতে পারবে না, তাই রাতভর ফোনের দুই পাশে দুজনে জেগে থাকবে। তারপর আরশির কণ্ঠস্বর শুনে মনে হয়েছিল যে ঘুমাচ্ছিলি। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শ্রাবণ নীরব বসে রয়। সকালে ঘুম থেকে উঠে আরশিকে মেহেদি পরাতে বারান্দায় মাদুর পেতে বসেছে আরিয়া। শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছিল বিধায় পরিবেশ এখন ঠান্ডা। রোদও ঠিকভাবে উঠেনি। বারান্দার টবে কামিনী ফুলের গাছটাতে বিন্দু বিন্দু জল জমে আছে। গাছের নিচে ৩-৪টা ফুলও পড়ে আছে। সুঘ্রাণও আসছে কিছুটা। আরিয়া খোশ মেজাজে মেহেদি পরাচ্ছে। এদিকে আরশি অনবরত কথা বলেই চলেছে। গতকাল রাতে কি হয়েছে, শ্রাবণ কি ভাবতে পারে, এসবই বলছে। আরিয়া বারবার তাতে মনোযোগ হারাচ্ছে। সে কপাল কুঁচকে মৃদু ধমকে উঠে বলে, থামো না আপু। এতই যখন চিন্তা হচ্ছে, তাহলে যখন কলটা কেটে দিয়েছিল তখন কেন কল ব্যাক করনি? এখন এসব বলে কি হবে? শ্রাবণ ভাইয়া যখন আসবে তখন সরিটরি বলে দিও। এখন আমার মনোযোগ নষ্ট করবা না। এখন যদি হাতের মেহেদি খারাপ হয়, পরে নিজেই ঘ্যান ঘ্যান করবা। তোর মেহেদি দেওয়ার কাজ দে। আমি কি তোকে বলেছিলাম আমার হাতে মেহেদি দিয়ে দে? তুই তো নিজেই দিতে এসেছিস। চুপ করে থাকো তো। নাস্তা না খেয়ে তোমাকে মেহেদি দিতে বসেছি। রাতেই দিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার। আরিয়াকে কথার মাঝে থামিয়ে আরশি বলে, এখন তোর মনোযোগ নষ্ট হচ্ছে না? চুপচাপ কাজ কর। আমিও কথা বলবো না, তুইও কথা বলবি না। আরিয়া মুখ ভেঙচি দিয়ে মেহেদি পরাতে থাকে। দুপুর 1টার দিকে শ্রাবণ ও শ্রাবণের পরিবার এসেছে। সাথে শ্রাবণের মামা চাচাও এসেছেন। আরশিকে আরিয়া তৈরি করে ফেলেছে। শ্রাবণের পছন্দ করা শাড়িটাতে আরশিকে দারুণ লাগছে। হালকা মেকআপ, তবে ডার্ক আইশ্যাডো ও ডার্ক মেরুন লিপস্টিকে হালকা সাজকেও গর্জিয়াস করে দিয়েছে। আরশি নিজেকে ভালো করে আয়নায় দেখে নিয়ে আরিয়াকে শুধায়, সব ঠিক আছে না? আমার না ভয় করছে? আরিয়া তার বোনের কাঁধে থুতনি ঠেকিয়ে মুচকি হেসে বলে,
তোমাকে হুরপ্রি লাগছে আপু। আর ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স। ওখানে গিয়ে তোমাকে কিছু করতে হবে না। কাজী সাহেব যখন তোমাকে কবুল বলতে বলবে তখন এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে দিবে। তারপর ঝামেলা শেষ। সইজি। আরশি আয়নাতে আরিয়ার উদ্দেশ্যে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে। আরিয়া তাতে দাঁত বের করে হেসে তাড়া দিয়ে বলে, চলো চলো। আম্মু একটু আগে বলে গেছে তোমাকে নিয়ে আসতে। এখন আরশিতে এই আরশিকে আরশির থুতনিতে হাত দিয়ে দেখে আর মন খারাপ করো না। এই আরশি রূপকথার মায়া আরশি না যে তোমার প্রশ্নের জবাব দিবে। একটু হাসো। স্মাইল প্লিজ। আরশি হাসলে আরিয়াকে তাকে নিয়ে বসার ঘরের দিকে যায়। নামঠিকানা বলে কাজী সাহেব আরশিকে কবুল বলতে বলে। আরশি মাথা নিচু করে 3 বার লম্বা শ্বাস নেয়। এটুকু সময়ই শ্রাবণ অস্থির হয়ে গেছে। অতঃপর যখন আরশির কণ্ঠস্বরে আলহামদুলিল্লাহ কবুল শব্দ দুটো শুনে তখন যেন তার হৃৎপিণ্ডটা নিজের স্বাভাবিক গতির থেকে রিদম বাড়িয়ে দিয়েছে। আদিব শ্রাবণের পাশে দাঁড়িয়ে। সে শ্রাবণের ঘাড়ে হাত রাখে। শ্রাবণও ঘাড় ঘুরিয়ে আদিবের দিকে তাকালে আদিব ওকে ইশারায় শান্ত হতে বলে। পরপর 3 বার কবুল বলে আরশি চোখ বন্ধ করে ফেলে। এবার শ্রাবণের পালা। কাজী সাহেব শ্রাবণকে কবুল বলতে বললে শ্রাবণও নীরব। আদিব পাশ থেকে আলতো ধাক্কা দিলে শ্রাবণ দ্রুত 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলে দেয়। আরিয়া ও আশিক আরশির পাশে দাঁড়ানো। ওরা দুজন মুখ টিপে হাসছে। অতঃপর উপস্থিত সকলে দোয়া করে। মিস্টার রিয়াজউদ্দিন আরিয়াকে মিষ্টি আনতে বলেন। মিষ্টি মুখ শেষে এবার খাওয়া-দাওয়ার পালা। আরশিকে আরিয়া রুমে রেখে এসে শ্রাবণের কাছে গিয়ে বলে, ভাইয়া আপু আপনাকে ডাকছে। আশিক পাশ থেকে বোকার প্রশ্ন করে বসে। কখন ডাকল? আমি তো দরজার কাছেই ছিলাম। আরিয়া আশিকের দিকে চেয়ে একটা রাগী লুক দেয়। অতঃপর দাঁতে দাঁত পিষে বলে, আমার কানে কানে বলেছে। সেটা তুমি কিভাবে শুনবে? শোনার কথা কি তোমার? আশিক ভ্যাবলাকান্তের মতো হেসে মাথা নাড়ায়। শ্রাবণ আশিকের কাঁধে 2 বার আলতো চাপড়ে দিয়ে আরশির রুমের দিকে যায়। শ্রাবণ যেতেই আরিয়া আশিককে টেনে নিজের রুমে নিয়ে যায়। তারপর দরজা লাগিয়ে কণ্ঠস্বর নিচু করে শাসানোর সুরে বলে, এই তুমি বলদের মতো কথা বলো কেন? তোমাকে সকালে বলছিলাম না যে আপুর সাথে রাতে ভাইয়ার কিছুটা মনমালিন্য হইছে? আমার আপু তো জীবনেও নিজ থেকে কথা শুরু করবে না। তাই আমি একটু হেল্প করছিলাম। সেখানে তুমি। সরি। আমি বুঝিনি। তুমি তো আমাকে সামান্য হিন্টস দিলে পারতে। তাহলে আমি চুপ করে থাকতাম। হয়েছে। বাদ দাও। ওদের ঝামেলা মিটে যাক। কারণ পরশুদিন আপু চলে যাবে। লং ডিস্টেন্স। সামান্য মনমালিন্য মিটে যাওয়াই ভালো। আশিক হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শ্রাবণ আরশির রুমে গিয়ে নক করে। আরশি দরজার দিকে চেয়ে শ্রাবণকে দেখে বলে, আসুন। শ্রাবণ রুমের ভেতরে যায়। শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে আছে। আরশি ফের তাকিয়ে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বসুন। শ্রাবণ ধন্যবাদ জানিয়ে বসে। এরপর আবার নীরবতা। আরশিও কিছুক্ষণ মাথা নিচু করেই ছিল। কিন্তু এই নীরবতা তাকে আরও অস্বস্তিকর পরিবেশে ফেলছে বিধায় নিজেই নীরবতা ভাঙে। বলে, কালকে রাতের ঘটনার জন্য সরি। আমি আসলে ওভাবে বলতে চাইনি। আপনি কিছু মনে করবেন না। আসলে এত রাতের বেলা ঘুম ভেঙে গেলে মেজাজ তো সামান্য খিটখিটে হবেই। তাই না? শ্রাবণও এবার মুখ খুলে হালকা হেসে বলে, ইটস ওকে। আমারও বোঝা উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম আমি যেহেতু ঘুমাতে পারছি না। তুমিও হয়তো। জাকগে সেসব বাদ দাও। আমি কিছু মনে করিনি। তুমিও মন খারাপ করে বসে থেকো না। অতঃপর দুজনে দুজনের দিকে চেয়ে হাসি বিনিময় করে।
সেদিনের মতো শ্রাবণ ও শ্রাবণের পরিবার চলে যায়। শ্রাবণকে থাকতে বলা হয়েছিল, কিন্তু আরশির দিক থেকে কোনো পজিটিভ সাইন না পেয়ে শ্রাবণ নিজেই থাকতে চায়নি। এদিকে আরশি সন্ধ্যা থেকে ঘুমিয়ে এখন রাত 11টা বাজে ঘুম থেকে উঠে অলস বসে আছে। মিসেস আশালতা খাবার খাইয়ে দিয়ে যান। এখন নামাজ পড়ে এসে ফোন নিয়ে বসেছে। কিছুক্ষণ গেমস খেলে, মিমস দেখে এখন তার বিরক্ত লাগা শুরু হয়েছে। ভাবল শ্রাবণকে ফোন করবে কিনা, যদি কিছু ভেবে বসে। দোটানায় ভুগছে খুব। আমাকে যখন রাত 2টা-3টায় কল করে তখন সে তো ভাবে না। তো এখন মাত্র 12টা বাজে। আমি কেন এত ভাবছি? এসব ভেবেই সে শ্রাবণের নাম্বার ডায়াল করে। 2বার রিং হওয়ার পর শ্রাবণ রিসিভ করে। আরশি প্রথমে সুন্দর করে সালাম দেয়। শ্রাবণও সালামের জবাব দেয়। আরশি শুধায়, বিজি আপনি? না, এমনি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। ওহ, ঘুমাবেন কখন? ঘুমাবো। তুমি এই সময়ে না ঘুমিয়ে ফোন করলে যে? আমি সন্ধ্যা থেকে ঘুমিয়ে উঠেছি, একটু পর আবার ঘুমাবো। তাহলে ঘুমিয়ে পড়ো। আরশি কিছুক্ষণ নীরব থাকে। শ্রাবণের কথাতে আগের মতো ভাইবো পাচ্ছে না সে। কেমন যেন বিষণ্ণ কণ্ঠস্বর। আরশি সন্দিহান স্বরে প্রশ্ন করে, আপনার মন খারাপ? শ্রাবণ খানিক নড়ে বসে বিপরীতে নিজেও শুধায়, মন খারাপ হবে কেন? সে তো আপনি জানেন। আমি কিভাবে বলবো? আমি তো জাস্ট এটা ওটা সন্দেহই করতে পারি। সঠিক জবাব তো আপনি জানেন। শ্রাবণ নিঃশব্দে ঘন নিঃশ্বাস ছেড়ে বলে, কিছুই হয়নি, ঘুমিয়ে পড়ো। আরশি বলে, আপনি এখনো গতকাল রাতের কথা ধরে বসে আছেন। সরি তো বললাম। শ্রাবণ চোখ বুজে বিছানার হেডবোর্ডে মাথা এলিয়ে বলে, তুমি অযথা ভাবছ। আমি ওই কারণে কিছু মনে করে নেই। তাহলে? আসলে আমি পরশুদিন তোমার সাথে ইটালি যেতে চেয়েছিলাম। কিন্তু? শ্রাবণকে কথা শেষ করতে না দিয়ে আরশি প্রশ্ন করে বসে, কেন? আপনি ইটালিতে জব নিচ্ছেন? আরে না, এমনিতেই তোমার সাথে যেতে চেয়েছিলাম। কিন্তু ভিসা এত জলদি হচ্ছে না। আমার ফ্রেন্ডের ফ্রেন্ড জানালো কম করে 2 সপ্তাহ লাগবে। আরও বেশিও লাগতে পারে। বলা যায় না। ওহ, সমস্যা নেই। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার ওখানে কোন অসুবিধা হবে না। 1 বছর তো ছিলাম, কোনো অসুবিধা হয়নি। তাছাড়া আমি তো একা থাকি না, আমার সাথে আরও 5-6 জন মেয়ে থাকে। এখন আপনি গেলে আমার রুমমেটকে অন্য রুমে শিফট করতে হবে, অথবা আমাকেই আপনাকে নিয়ে কিছুদিনের জন্য অন্য কোথাও থাকতে হবে। শ্রাবণ ছোট করে বলল, হুম, ঘুমাও, পরে কথা হবে। এই বলে শ্রাবণী কল কেটে দেয়। আরশি হতাশ নিঃশ্বাস ছেড়ে নিজে নিজেই বলে, আমি কিছু বললেই দেখি ওনার খারাপ লেগে যায়। এখন আবার কি এমন বললাম যে ফোন কেটে দিল? কিছুক্ষণ আকাশপাতাল চিন্তা করে আবারও নিজে নিজেই বলতে থাকে, উনি কি ভাবছেন আমি উনাকে যেতে মানা করছি? কিন্তু আমি তো উনাকে মানা করিনি। আমি তো উনার চিন্তা কমানোর জন্য বললাম। তাছাড়া সত্যিই তো বলেছি। উনি সেখানে গেলে তো আমার ফ্রেন্ডকে বা আমাকেই উনাকে নিয়ে শিফট হতে হবে। সত্য কথা বললেও মানুষ মাইন্ড করে বসে। ধ্যাতো, ভাল লাগে না। এই বলে আরশি ফোন হাত থেকে রেখে কাঁথা টেনে চোখ খিচে ঘুমানোর চেষ্টা করছে। ওইদিকে শ্রাবণ ভাবছে, আরশি চাচ্ছে না আমি ওর সাথে যাই। ও তো সময় চেয়েছিল। ওর ইচ্ছের বিরুদ্ধে প্রেশারাইজ করে আগদের জন্য রাজি করিয়েছে সবাই। আমি তবে ইটালি যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিব। নিজের ভাবনাচিন্তার উপর শ্রাবণ লাগাম টানতে পারছে না। যতই মনোযোগ হটানোর চেষ্টা করে ততই এই চিন্তা তাকে ঝেঁকে ধরছে। অতঃপর মস্তিষ্ককে রেস্ট দিতে লো ডোজের স্লিপিং পিল খেয়ে নেয়। আজ আরশির ফ্লাইট।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে কাতার, তারপর ইটালির ফ্লাইট। সকাল 10টার ফ্লাইটে ঢাকা থেকে কাতার যাবে আরশি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আরশি ও তার মা-বাবা, ভাই আরিয়া ও আশিক ওদের বাড়ি থেকে আসবে। শ্রাবণ ও শ্রাবণের পরিবারও আসবে। মিসেস আশালতা আড়ালে কাঁদছেন। আরশি গাড়িতে মায়ের পাশেই বসে মায়ের কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছেন। আদিব ড্রিভারের সাথে বসা। 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবে ওরা। এয়ারপোর্টে পৌঁছে ফ্লাইটের সময়ের অপেক্ষা করছে। ইতোমধ্যে আরিয়া ও আশিক এসে পৌঁছেছে। মিসেস আশালতাকে মাঝে রেখে দুই মেয়ে দুই পাশে বসা। মিসেস আশালতা নিজের আবেগ সামলাতে পারছেন না। এখন তার কাছে দুই মেয়ের একজনও থাকবে না। ছেলেও সারাদিন অফিসে থাকবে। উনার মনের অবস্থা খুবই নাজুক। 9:30টার দিকে শ্রাবণরাও এসে পৌঁছেছে। মিসেস সন্ধ্যা মিসেস আশালতার পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন। আরশি ও শ্রাবণ একটু দূরে গিয়ে বসেছে। দুজনেই চুপ। নীরবতা ভেঙে শ্রাবণ বলে, তুমি সাবধানে থেকো। আমি জানি 1 বছর তুমি সেখানে একাই ছিলে, কিন্তু এ যে হাজবেন্ড আমারও চিন্তা হয়। আরশি প্রত্যুত্তরে বলে, আপনি কি আবার আমার কথায় রাগ করেছেন? দেখুন, আমি আপনাকে যেতে মানা করিনি। আপনাকে জাস্ট টেনশন করতে নিষেধ করেছি। প্লিজ আমার কথাকে অন্যভাবে নিবেন না। অন্যভাবে নেইনি। আমি বুঝতে পারছি। আমাকেও কানাডা ফিরতে হবে। 2 মাসের ছুটিতে এসেছি। কবে ফিরছেন? ভাবছি জলদি ফিরে যাব, যাতে পরবর্তীতে বেশি ছুটি পাই। এখন যেহেতু ইটালির ভিসা পেতে টাইম লাগবে। ওহ আচ্ছা। আপনিও নিজের খেয়াল রাখবেন। আপনি কানাডাতে, আমি ইতালিতে। 6 ঘন্টার ডিফারেন্স। তাই কমিউনিকেশনে কিছুটা ঝামেলা হবে। একটা কমন টাইম বের করতে হবে দুজনের। বের করে নিব। দুজনে আবারও নীরবতার আশ্রয় নিল। শ্রাবস কফি আনার বাহানায় উঠে যায়। এই সুযোগে আরিয়া ও আশিক এসে আরশির পাশে বসে। আশিক প্রথমে শুধায়, আপু, শ্রাবণ ভাইয়ের সাথে তোমার আর কোনো প্রবলেম নেই তো? দেখো, দুজনের মধ্যে লং ডিস্টেন্স শুরু হবে। তাই কোনো প্রবলেম থাকলো শর্ট আউট করে নাও। আরিয়াও একই সুর বলে। আরশি হতাশ হয়ে বলে, আই নো, লং ডিস্টেন্স মেনটেন করা অনেক টাফ। এজন্যই আমি বলেছিলাম 1 বছর পর আকদ বিয়ে হোক। কিন্তু কেউ শুনলই না। তাছাড়া আমি যাই বলি তাতেই এখন উনার খারাপ লেগে যায়। 2 দিনেই উনার মধ্যে হিউজ চেঞ্জ। ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। আরিয়া ও আশিক একে অপরের দিকে অসহায় দৃষ্টি বিনিময় করে। কিছুক্ষণ পর আরশিকে যেতে হবে। মিসেস আশালতা তখন বড় মেয়েকে জড়িয়ে কাঁদছেন। পাশ থেকে আরিয়া ও মিসেস সন্ধ্যা উনাকে আগলে রেখেছেন। আরশিও ইমোশনাল হয়ে পড়েছে। তাও জোর করে মাকে ছাড়িয়ে লাগেজ নিয়ে ইমিগ্রেশন পার করে চলে যায়। চলবে গল্প শ্রাবণ রাতের বৃষ্টিতে। লেখনীতে নুরুন্নাহার তিথি। 2য় পর্ব।